বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। আজ শুক্রবার, জুম্মার দিন, গরিবের হজের দিন, গরিবের ঈদের দিন। শুক্রবার মানে খুশি, শুক্রবার মানে আমল করার দিন। শুক্রবারে জোহর নামাজ পড়ে, আসর নামাজ পড়ে মোনাজাত ধরে আল্লাহর কাছে নাকি বান্দা যা চায় আল্লাহ তাই পূরণ করে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে শুক্রবারকে ছোট একটা ঈদের দিনও বলা হয়। তো শুক্রবার আসলে আমি চেষ্টা করি সবসময় যে ভালো মন্দ কিছু একটা রান্না করার জন্য। সারা সপ্তাহ আমি যেরকম এই দিন কাটাই, শুক্রবার আসলে আমি আমার ছেলে মেয়েদের আবদার পূরণ করি, ওদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা কি খাবা। পুরো সপ্তাহ আমার পছন্দে আমার চয়েজে রান্না করি। আর শুক্রবারে যেহেতু ওরা বাসায় থাকে, শুক্রবারে ওদের পছন্দে আমি রান্না বান্না করি। আর শুক্রবার আসলে আমরা একটু লেট করে ঘুম থেকে উঠি। এখন বাজে বেলা 11টা। আমরা ঘুম থেকে উঠেছি, উঠে আমি বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে খাওয়াবো। তো আমার ছেলে ঘুম থেকে উঠেই ওর পড়া একটা বাকি আছে, সেটা কমপ্লিট করার জন্য বসে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। কারণ ছোট ছোট বাচ্চাদেরকে কিন্তু বকাঝকা করে পড়াতে হয়। বর্তমান যুগে মোবাইল নিয়ে আসক্তি থাকে। তো সেই জায়গার মধ্যে আমার ছেলে আলহামদুলিল্লাহ এখন পড়ায় অনেকটাই মনোযোগী হয়েছে। আপনারা দোয়া করবেন আমার সন্তানের জন্য। আর আমি এদিক দিয়ে আমার মেয়ে হচ্ছে ওর ওই রুমে পড়তে বসে গেছে। তো আমি চলে আসছি নাস্তা বানানোর জন্য। তো আমি রুটিগুলো ছেঁকে নিয়েছি। আগের দিন আমার রুটি বানানো ছিল। তো হচ্ছে এদিকে মাছের ডাল ছিল, এটা গরম করেছি। আর দুই ভাই বোনকে দুইটা ডিম পোস্ট করে দিয়ে দিব। তো নাস্তাটা একটু সিম্পলভাবে করিয়েছি কারণ ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর দুপুরে রান্নারও টাইম হয়ে যাচ্ছে, কেননা 11টা বাজে ঘুম থেকে উঠেছি। তো নাস্তা বানাতে বানাতে প্রায় 12টা বেজে গেছে। আর এই সময় হঠাৎ করে রোদের মাঝখানে আকাশ এরকমভাবে মেঘলা হয়েছে। তো আমি এই জন্য একটু ক্যামেরাটা নিয়ে এসে ভিডিও করে নিলাম। দেখেন একদম ক্যামেরার মধ্যে এরকম বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে হঠাৎ রোদের মধ্যে আকাশ মেঘলা হয়ে একদম কালো হয়ে গেছে, মানে যেমন সন্ধ্যা হয়ে এসেছে এরকম। তো আমার কাছে কিন্তু এই ওয়েদারটা খুব ভালো লাগতেছিল। তখন বাজে বেলা 12টা। আর এদিক দিয়ে আমি নাস্তাটা বানিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি আবার দুপুরে রান্না করার জন্য প্রস্তুতি নেব। তো আমি আমার ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলাম যে আজকে তোমরা কি খাবা শুক্রবার দিন। তো আমার ছেলে মসজিদে জুমার নামাজ পড়তে যাবে। তো সে যাওয়ার আগে আমাকে বলে গেছে যে আম্মু আজকে খেপসা রান্না করবা। তো দেখি মেয়েও বলতেছে যে আম্মু আজকে খেপসা রান্না করো। তো আমি পুরো সপ্তাহের মধ্যে শুক্রবারের দিনটা একটু ভালো মন্দ তৈরি করার চেষ্টা করি। সারা সপ্তাহ যতই হিসাব করে চলি, কারণ প্রত্যেকটা মানুষই হিসাবের মধ্যে থাকতে হয়। সেই সংসার যদি হিসাব করে না চালায়, তাহলে ওই সংসারে টাকার কোনো বরকত পাওয়া যায় না। কোনো হিসাব মানে রুলসের ভিতরে থাকে না। আপনি টাকা বেশি খরচ করেন, কম খরচ করেন, আপনারা একটা রুলস মাফিক চলতে হবে, হিসাব করে চলতে হবে। তাহলে আপনার সংসারে আয় বরকত দেখবেন, বা হচ্ছে সংসারটা একটা সুন্দর মতন চলবে। আপনার বাচ্চারাও আপনার কাছ থেকে শিখবে। তো আমার বাচ্চারা সারা সপ্তাহ কিন্তু কোনো কিছুর জন্য আবদার করে না, জানে যে পুরোটা সপ্তাহ আমি আমার মতো করে ওদেরকে সব কিছু দেই। কখনো বেশি, কখনো কম, কখনো ভালো মন্দ, কখনো খারাপ, মিলিয়ে ঝিলিয়ে আমি পুরো সপ্তাহ কাটাই। কারণ আমার একটা অ্যামাউন্ট আমার হাজব্যান্ড দেয়, আমি ওই অ্যামাউন্টের ভিতরে পুরো মাস চালাতে হয়। তো আমার বাসা ভাড়া, কারেন্ট বিল, তারপরে ময়লার বিল, ওয়াইফাইয়ের বিল, বাচ্চাদের প্রাইভেট খরচ, এগুলো দিয়ে তারপরে হচ্ছে একটা ছোট্ট অ্যামাউন্ট থাকে আমার পুরো মাস চালানোর জন্য। তো ওই টাকাটার ভিতরে কিন্তু আমার চলতে হয়। যদি আমি হিসাব করে না চলি, তাহলে কি আমার মাস শেষে ঋণ হয়ে যাবে। ঋণ 100 টাকাও ঋণ, 500 টাকাও ঋণ। আমি মহিলা মানুষ,
হাউস ওয়াইফ, আমি কোনো চাকরি বাকরি করি না। আমি যদি 500 টাকা ঋণ করি সেটা কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার এনে দিতে হবে, নয়তো বা পরের মাসের খরচের টাকা থেকে আমার এই ঘাটতিটা পূরণ করতে হবে। এমন না যে আমি ইনকাম করি, আমার ইনকামের থেকে আমি ওই টাকাটা মানে দিতে পারবো বা খিলাপ করতে পারবো। তো আমি মনে করি যে আমি যেহেতু ইনকাম করি না, আমার হাজব্যান্ডের উপরে ডিপেন্ড, মানে আমার সংসারটা আমার দায়িত্বে, কিন্তু হাজব্যান্ড তো আমাকে টাকা দেয়। তো আমি 10 টাকা ঋণ না করে যদি আমি চলতে পারি তাহলে এটা আমার জন্য ভালো। আমার হাজব্যান্ড পুরুষ মানুষে ইনকাম করে, সে মন চাইবে লাখ টাকা মানুষকে হাওলাত দিবে, মন চাইবে লাখ টাকা সে নিবে, সে দিতে পারবে, আমি দেব কোথা থেকে? তো সেই হিসাব করে সেই চিন্তা থেকেও আমি আমাকে আমার হাজব্যান্ড যতটুকু টাকা দেয় আমি ওই টাকা দিয়ে আমি সংসারটাকে চালানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার সংসার খুব ভালো চলে। সমাজে 8-10টা মানুষের সাথে পাল্লা দিয়ে আমি আমার সন্তানদেরকে চালাতে পারি, চলতে পারি, ওই রকম অ্যামাউন্টে আমার হাজব্যান্ড আমাকে দেয়। আর আমিও হিসাব করে চলি বিদায়ী, আমি ঠেকতে হয় না বা মাস শেষে আমার কারো কাছে হাত পাততে হয় না। তো যাই হোক, আমি এখান থেকে 10-5 টাকা করে সেভ করে আমি আমার সংসারে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করি। অনেকেই ঘরের জিনিসপত্র আসবাবপত্র কেনাকাটা করার জন্য হাজব্যান্ডের কাছ থেকে এক্সট্রা টাকা নেয়। আমি আলহামদুলিল্লাহ আমার এই 18 বছর সংসার জীবনে আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার 10টা টাকাও এক্সট্রা নিতে হয় না যে আমি এটা ওইটা কিনবো। তো সংসারে টুকিটাকি জিনিসপত্র আমি আমার বাজার খরচের টাকা থেকে সেভ করে আমি কেনাকাটা করি, এটা আমার করতে ভালো লাগে। অনেকে আমাকে কিপটা ডাকে, অনেকে আবার আমাকে বুদ্ধিমতী বলে, অনেকে আমার চলাটা পছন্দ করে, অনেকে আবার অপছন্দ করে যে এত হিসাব ভালো না। তো আমি তো আর সবার মন মতো হতে পারবো না, একটা মানুষ সবার মন মতো চাইলেও হতে পারে না, সে যত বড় জ্ঞানী মানুষই হোক আর যত ভালো মানুষই হোক, সবার মন মতো একটা মানুষ কখনোই হতে পারে না। আপনার চলাফেরা, আপনার ব্যক্তিত্ব, আপনাকে যে পছন্দ করবে সে আপনাকে ভালোবাসবে, আর যা পছন্দ করবে না সে ভালোবাসবে না, এটা একান্তই তাদের বিষয়। সেজন্য যে আপনি মানুষের মতন মন মতো করে চলতে হবে এমন কোনো কথা না। আপনার যেটাতে ভালো হবে, যেটাতে আপনি ভালো থাকবেন বা আল্লাহ তাআলা পছন্দ করবে, আপনি ওইভাবেই চলাটা আমি উত্তম মনে করি। কারণ আমি আমার ব্যক্তিত্ব, আমার মান সম্মান, আমার সংসারের সব কিছু ঠিকঠাক রেখে যদি আমি ভালো করে চলতে পারি, আল্লাহর পথে বা আল্লাহর সন্তুষ্ট করে চলতে পারি, এটাই আমি মনে করি এনাফ। আমি মানুষের মন মতো চলতে হবে এমন কোনো কথা নেই, কারণ সবার মন মতো সবাই হতে পারে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু এই দিক দিয়ে খেপসা রান্না বসিয়ে দিয়েছি, আর কিভাবে কিভাবে রান্না করলাম একটু একটু করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখানে ভাতের চাউল মানে মিনিকের চাউল, তো এগুলো আমি আরও 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো চাউলগুলো একটু ফুলে ফুলে উঠেছে, তো এগুলো আমি ভালো করে ধুয়ে পানিটা ছেঁকে রেখেছি। আর মাংসটা আমার কষানো হয়ে গেছে, তো এখানে আমি চাউলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে গাজর কুচি করে রেখেছিলাম, তো গাজর কুচিগুলো আমি এখন দিয়ে দিব, তো সাথে কাঁচামরিচগুলো দিয়ে নিচ্ছি। আর এই খেপসাটা রান্না কিন্তু আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে। সে যেহেতু সৌদি আরব থাকে, আর আরব আমিরাত দেশগুলোতে কিন্তু খেপসা তাদের সবচেয়ে জনপ্রিয় খাবার। তারা কিন্তু খেপসাটা একদম বেশি খায়, বিরিয়ানি খুব কম খায়, খেপসা খায় বেশি। তো আমার হাজব্যান্ডও কিন্তু তার বাসায় প্রায় 9-10 জন তারা কারিগর মিলিয়ে, তো তারা প্রায়ই খেপসা রান্না করে খায়। আর যত চেষ্টাই করি আমার হাজব্যান্ডের হাতের মতো খেপসা আমি চাইলেও রান্না করতে পারবো না, কারণ সে অনেক ভালো খেপসা রান্না করতে পারে। সে ইনশাল্লাহ সামনে দেশে আসলে অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করব যে আমার হাজব্যান্ড কত সুন্দর করে খেপসা রান্না করে আস্ত মুরগি দিয়ে। আপনারা যদি দেখেন একদম অবাক হয়ে থাকবেন যে হ্যাঁ আসলেই খেপসা মানে একটা আস্ত মুরগি একদম আস্ত আস্ত থাকে, কিন্তু ধরলে একদম টিপ দিলে দেওয়ার আগে গলে যায়, এরকম সফট হয় আর অনেক মজা হয়। আর এরকম মজা করে আমি অনেক চেষ্টা করছি রান্না করার জন্য, কিন্তু তার মতো হয় না। আমি আমার মতো করে রান্না করি, বা আমারটাও মজা হয়, আমার ছেলে মেয়ে বলে। তো আমি চেষ্টা করি আর কি ভালো করার জন্য, কিন্তু আসে না যে কপি করলে তো আর অরিজিনালটার মতো কপিটা হয় না। তো ওইরকম আর কি আমি আমার হাজব্যান্ডকে কপি করি, বাট ওর মতো এত ভালো হয় না।
আর যেহেতু আমি নর্মাল একটা ডায়েটে আছি, তো আমি তো খেপসা ওরকম খেতে পারবো না, অল্প একটু নেব, সেটার সাথে তো আমার একটু সবজির দরকার আছে। সেজন্য এখানে একটা পেঁপে আর হচ্ছে মুসুর ডাল দিয়ে আমি নিরামিষ রান্না করে নিয়েছি আমি খাওয়ার জন্য। তো দেখেন আমি এটা 20 মিনিট দমে দিয়েছিলাম, 20 মিনিট পর আমি মানে ঢাকনাটা খুলে ফেলেছি। তো কালারটা কি সুন্দর এসেছে দেখেন, দেখতে কতটা লোভনীয় লাগতেছে, মন চাচ্ছে যে সবগুলা খেয়ে ফেলি। কিন্তু যেহেতু ডায়েটে আছি অত বেশি খেতে পারিনি, তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু পারছি খেয়েছি। আমার ছেলে মেয়ে মাশাল্লাহ অনেক আয়েশ করে খেয়েছে, আর ওরা বলতেছে যে আম্মু অসাম হয়েছে, বিরিয়ানি ফেল। আমি আগে কিন্তু আমার বাসায় প্রচুর বিরিয়ানি খাওয়া হতো, যে থেকে খেপসা রান্নাটা আমি শিখেছি বা আমার হাজব্যান্ড এসে খাইয়ে দিয়ে গেছে, ওই থেকে আমার বাসায় বিরিয়ানি রান্না একদম টোটালি কমে গেছে। কোনো ওকেশন ছাড়া আমি বিরিয়ানি তেমন বেশি রান্না করি না। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো এখানে আমার ছেলেকে আমি বেড়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।